দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারতের রয়ের প্রধানকে রীতিমতো গণধোলাই দিচ্ছে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা। দর্শক তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসে ফেসে গেলে দেখতে পাচ্ছেন রীতিমতো গণধোলাই দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। মারাত্মক ঘটনা। সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন, সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা বেদম পিটানো পিটিয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা তাদের দুই হাতের কামাই, তারা নিজেরা এটি কামাই করেছে। মানে মাজা সোজা করে খাড়া হয়ে হাঁটলে সবাই যে দাম দেয় এটা বোঝা যাইতেছে। আজকে মানে ইতিহাসের প্রথম এমন একটা পিকচার দেখে মনটাই এত খুশি হয়েছে, বাবা রে বাবা, বলে বোঝাতে পারবো না। যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি এখন বাস্তবায়িত হচ্ছে। মায়ের খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আতঙ্ক। এখন কথায় আছে খেল খতম পয়সা হজম। বাংলাদেশের নাগরিকদের উপরে কর্তৃত্ব চালানোর জন্য ভারতের বরাবরই কাজ করে গিয়েছিল, কিন্তু সেই রয়ের এজেন্ট বাংলাদেশের অলিতে গলিতে কিংবা প্রশাসনে অসচিবালয়ে সব জায়গাগুলোতে ঘেরাও করে রেখেছে ভারতের রয়ের এজেন্ট। কারণ বাংলাদেশে যাই হচ্ছে, যা কিছু করতে চাচ্ছে তা সাথে সাথে চলে যাচ্ছে ভারত সরকারের কাছে, এবং ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে সেই নিয়ন্ত্রণের স্টিয়ারিংটা এখন আর শেখ হাসিনার হাতে নেই, বরং সেটা চলে এসেছে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। আর এবার জনগণই সে সকল স্টিয়ারিং পাকড়ে ধরেছেন এবং কিভাবে বাংলাদেশকে নিরাপদ রাখতে হয় সেজন্য সর্বোচ্চ কাজ করে গেছেন। এরই মধ্যে একজন রয়ের প্রধান ধরা পড়েছে। বিস্তারিত দেখুন আজকের। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই। হঠাৎ করে ভারত এখানে এমন ভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে ছুটে এসেছেন, এবং তিনি শুধু একা আসেন নাই, কিন্তু পরাগ জৈন সাথে করে এনেছেন আরো 3 জন গোয়েন্দা কর্মকর্তাকে, এবং তারা প্রত্যেকেই রয়ের উচ্চ পর্যায়ের, প্রত্যেকেই একেবারে পরিচালক পর্যায়ের। পরাগ জৈন তো প্রধান আছেনই, আর সাথে আরো 3 জন এনেছেন। তারা আবার একটা বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা তাদেরকে দেখভাল করছেন, একটি বিশেষ জায়গায় তাদেরকে রাখা হয়েছে, তাকে বিশেষভাবে খাতির যত্ন করা হচ্ছে। কার সাথে কোথায় কখন কিভাবে বৈঠক করছেন এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো সফরসূচি কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না। প্রায় 2টা বৈঠক তারা ইতিমধ্যে করেছে, আরো কারো সাথে করবেন। তো এই অবস্থায় যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা চরম উত্তেজনা কাজ করছে যে একই সাথে দীনেশ ত্রিবেদী তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আবার আকাশপথে উড়ে আসলেন পরাগ জৈন রয়ের প্রধান, ঘটনাটা কি হতে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের ভিতরে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কা, কি হয়, কি হতে যাচ্ছে, এই ধরনের একটা ভাব। এর ভিতরে অবশ্য প্রধানমন্ত্রী যে বার্তা দেবার দরকার, কিছু ছবির মাধ্যমে, কিছু গেস্টার, পোস্টার, আই কন্টাক্ট, কিছু অব্যক্ত কথার মাধ্যমে, কিছু স্থির চিত্রের মাধ্যমে যে বার্তাটি তিনি দেবার দরকার সেই বার্তাটি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, এবং ইতিমধ্যে এই বার্তাটি যথাযথ জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান তিনি অবশ্য বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে আপনাদের উদ্বিগ্ন হবার কিছু নেই, উত্তেজিত হবার কিছু নেই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নেই। পরাগ জৈন বা রয়ের প্রধান তিনি যে বাংলাদেশে এসেছেন এটি সরকারের নখদর্পণে আছে, এবং সরকার সবকিছুই দেখভাল করছে। তারা তাদের কিছু এজেন্ডা নিয়ে এসেছেন। এখানে আসার আগে তিনি অবশ্য চীন সফর করে এসেছেন, অর্থাৎ চীন থেকে ডাইরেক্ট এখানে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের পায়ের তলায় হয়তো মাটি কিছুটা নরম হয়ে গেছে যে কোনো কারণে, যার কারণে কূটনীতিকদের পাশাপাশি এখন গোয়েন্দা সংস্থার প্রধানরাও উড়াধুরা করছে, দৌড়াদৌড়ি করছে, এবং এটা করতে বাধ্য হচ্ছে। এখন এর ভিতরে কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়ে দিয়েছেন, কিন্তু এটাই সত্য, বাংলাদেশ তাদের এই কোনো কাজে কোনো তেলে বিগলিত না হয়ে পরিষ্কার করে 2টা শর্ত তাদের সামনে দিয়ে দিলেন যে হ্যাঁ, অনেক সময় আছে, ভারতে অবশ্যই যাব, এবারের ব্রিক্স সম্মেলনে না গেলেও পরের ব্রিক্স সম্মেলনে যাব, আরো সম্মেলন আছে, সেখানে বৈঠক হবে, কথা হবে। তবে ভারতকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের মূল্য দিতে হবে। প্রথমত শেখ হাসিনার ব্যাপারে তাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা কবে ফেরত দেবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকজন বিপ্লবী
ওসমান হাদির হত্যাকারী দুজন তারা সেখানে গ্রেপ্তার হয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে বাংলাদেশে কবে ফেরত দেবে, কিভাবে ফেরত দেবে, এই বিষয়টি আগে আলাপ হতে হবে। এই দুটি বিষয়ের সুরাহা হওয়ার পরে, পুরাপুরি মীমাংসা হওয়ার পরে, তারপরে আমরা আরো কথা বলবো, আরো ডায়লগ হবে, আরো বৈঠক হবে, আরো এরকম বসবো, বিভিন্ন সম্মেলনে যাব, ডেকে আনবো, ইত্যাদি ইত্যাদি সবকিছু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে এই বিষয়টির সমাধান হতে হবে। এখন এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই বল কিন্তু চলে গেল ভারতের কোর্টে। ভারত কি করবে? ভারত অবশ্য আজকে আমি যখন এই ভিডিও করছি জানিয়ে দিয়েছে, তারা ওই চিরাচরিত কথা অনুযায়ী শেখ হাসিনার ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যে বিষয়গুলো আছে খুব গভীরভাবে খতিয়ে দেখছি। এখন এই খতিয়েই তোমরা দেখতে থাকো। তোমাদের খতিয়ে দেখা ওটা তো বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে। খতিয়ে দেখা মানেই সুযোগ পেলে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঢুকিয়ে দেবে, এই হচ্ছে তোমাদের খতিয়ে দেখা। এটা দেশের মানুষ বুঝতে পেরেছে। আর ওসমান হাদির খুনিদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে জয়সাল বলেছে যে এটি আইনগত বিষয়, আইনগত দিক বিচার বিবেচনা চলছে, তদন্ত সাপেক্ষে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে দুইটা বিষয় আবারও অস্পষ্টতা রেখেছেন, পরিষ্কার করে কিছুই বলেন নাই। ওই কূটনৈতিক মারপ্যাচের ভাষায় তারা যেটা করতে চায় সেটি আবারও বলে দিয়েছেন। আমরাও বাংলাদেশের জনগণ যারা আছি তারাও দেখতে থাকি। সরকারও এই ব্যাপারে যথাযথভাবে ওয়াকিবহাল আছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন। যতই পরাজয় আসুক আর যেই আসুক, যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি এখন বাস্তবায়িত হচ্ছে সীমান্ত এলাকায়। অর্থাৎ বিএসএফ, ভারতীয় বিএসএফ সীমান্ত এলাকায় যেভাবে মাস্তানি করত, মাতব্বরি করত, আগে বিজেপি বা বাংলাদেশের মানুষ খুবই শঙ্কিত থাকতো, কুণ্ঠিত থাকতো। পুশিনের ঘটনার পর থেকে দেখেন যেভাবে প্রতিরোধ করছে বিজেপি এবং সাথে গ্রামবাসী, তাতে আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন করছে। সর্বশেষ খবর হলো এই যে বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী। এর আগেও আরেকটা ঘটনা ঘটছে এই একই ধরনের, বাংলাদেশি কে ধরে নিছে, তাদেরও একজনকে ধরে আনছে, তারপর মীমাংসা হয়েছে, তারপর উনিও ফেরত আসছেন বাংলাদেশের, আর ভারতীয় নাগরিকও চলে গেছে। এইভাবে চলতে থাকলে ঠিক নেপালের এই কাণ্ডটাই করতো বিএসএফ। তারপর নেপাল থেকে আচ্ছা রকম মায়ের খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আতঙ্ক, এখন নেপালিদেরকে রীতিমতো ভয় পায় বিএসএফ। এখন বাংলাদেশ তো গত 15 বছরে তাদেরকে আশকারা দিছে, আহ্লাদ দিছে যে সবসময় দুবুথুবু থাকতো বাংলাদেশের বিজেপি। তো ওই মাতব্বরি করতে, আমি তো বললাম তো, পূর্ণ সীমান্তে বিএসএফ পাত্তা পায় না। লাদাখে তো বহু অঞ্চল দখল করে ফেলছে, কিচ্ছু করতে পারে না। এমন মার দিছিল একবার 27 জন না 28 জন স্পট ডেড। তারপরে অরুণাচল দেখেন দখল করে বসে আছে। অরুণাচল মানেই না চীন, তারা তাদের নাম দিয়ে ওইটাকে তাদের অংশ মনে করে। সেখানে কোনো বিএসএফ মাতবাড়ি করতে পারে না। সব মাতবাড়ি এখানে করতে করতে এমন অভ্যাস হয়েছে, কিছুদিন পুশিন নিয়ে সাংঘাতিক দলে দলে লোক ঢুকাচ্ছিল, এখন দেখেন 1, 2, 3, 4টা কমে গেছে। আছে তৎপরতা আছে, গুলি করতেছে, এটাও আছে। কিন্তু এই ঘটনা নেই যে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল আর বাংলাদেশ চুপ করে বসে থাকলো, তাদেরকে আবেদন নিবেদন জানাবে না। এখন তাদেরকে ধরে নিয়ে এসে তারপরে আলোচনার টেবিলে। মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান 70 নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত 2 ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকাল 8টার দিকে উপজেলার ইসাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইসাখালী মসজিদ পাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে। বেলা 2টার দিকে এই ঘটনায় পতাকা বৈঠক করেন বিজেপি এবং বিএসএফ এর কর্মকর্তারা। বৈঠক থেকে আটক 3 জনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দেখেন, এই যদি না আটক করতো তাহলে ওই বাংলাদেশি যাকে নিয়ে এসছে তাকে হয় পিটাই মেরে ফেলতো, গুলি করতো, নতুবা ওদের কারাগারে ঢুকাই ফেলতো। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের 6 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকে আব্দুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা 2 ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের সূত্র বলছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে ইসাখালী সীমান্তে 1.5 বিঘা জমিতে কাঁচা মরিচ সহ অন্যান্য ফসলের চাষ করে আসছেন। আর সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনা ইসাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভারতীয় 2 কৃষককে আটক করে নিয়ে আসে। আব্দুল মান্নানের নাতি খলিলুল্লাহ প্রথম আলোকে জানান, আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখে নিচ্ছেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিতে হবে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের অবশ্যই যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।